নমস্কার, স্বপ্ননীর ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে ক্লাসের বিষয় ভারতের অর্থনীতি স্পেশাল, ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা। আজ আলোচনা করব পার্ট 1, আর সঙ্গে রয়েছি আমি, রানা মণ্ডল। তাহলে চলো শুরু করি। ভারতে যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা অর্থনৈতিক পরিকল্পনার ধারণা, কোথা থেকে এই ধারণাটা আমরা গ্রহণ করি, সেটা হচ্ছে রাশিয়া। কারণ পৃথিবীর প্রথম দেশ হিসাবে রাশিয়া ইকোনমিক প্ল্যানিং বা অর্থনৈতিক পরিকল্পনা শুরু করে। অর্থনৈতিক পরিকল্পনা বা পঞ্চবার্ষিকী পরিকল্পনার রূপরেখাটা তৈরি করত কি আমাদের দেশে, সেটা হচ্ছে জাতীয় পরিকল্পনা কমিশন, যেটা গঠিত হয়েছিল 15ই মার্চ 1950 সালে। কিন্তু এটা 2014 সালের আগস্ট মাসে এটা বিলোপ হয়ে যায়। এবং এই জাতীয় পরিকল্পনা কমিশনের পরিবর্তে বর্তমানে যেটা সংস্থাটা এসেছে সেটা হচ্ছে কি, নীতি আয়োগ। নীতি আয়োগ কবে প্রতিষ্ঠিত হয়? নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয় 1 জানুয়ারি 2015 সালে। এটা পরিকল্পনা কমিশনের পরিবর্তে, সেটা মাথায় রাখতে হবে। আর নীতি কথার অর্থ ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। এখানে লেখা আছে দেখো, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। এবার দেখে নেব আমাদের যে জাতীয় পরিকল্পনা কমিশন যে প্ল্যানিংটা তৈরি করে বা পরিকল্পনাটা তৈরি করে, সেটা অনুমোদন কে করে? অনুমোদন করে হচ্ছে জাতীয় উন্নয়ন পর্ষদ বা ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, যেটা 1952 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। অর্থাৎ পরিকল্পনা কমিশন যে পরিকল্পনাটি তৈরি করে তার অনুমোদন দেয় হচ্ছে জাতীয় উন্নয়ন পর্ষদ বা এনডিসি। ভারতের পরিকল্পনার প্রথম থেকে যে সমস্ত উদ্দেশ্যগুলো ছিল সেগুলো কি? অর্থনৈতিক প্রসার, সামাজিক ন্যায় বিচার, অর্থনৈতিক স্বনির্ভরশীলতা এবং আধুনিকরণ। এই বিষয়গুলো আমাদের প্রত্যেকটা বিষয়ে স্পষ্ট জ্ঞান রাখতে হবে। এবার প্রথমেই আলোচনা করে নেব প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল 1951 থেকে 56 সাল। 1951 থেকে 56 সাল। এটা এই পরিকল্পনার ভিত্তি হচ্ছে কি, হ্যারড ডোমোর মডেল। হ্যারড ডোমোর মডেল, এই হ্যারড ডোমোর মডেল দুজন ইকোনমিস্ট, এদের মডেলের উপর বেস করে ভারতের এই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি হয়। এবং অবভিয়াসলি প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা স্বাধীনতার পরে এসছে, অতএব কৃষি ক্ষেত্রের উপর জোর দেওয়া হয়। এই সময় চালু হয়েছিল সমষ্টি উন্নয়ন প্রকল্প 1952 সালে, কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট যেটাকে বলা হচ্ছে, এবং পরিবার পরিকল্পনা নীতিও এই সময় গৃহীত হয়। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে আমাদের লক্ষ্য ছিল, জাতীয় আয় বৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল 2.1%, আর যেটা আমাদের অর্জিত লক্ষ্য ছিল 3.6%। অতএব যদি লক্ষ্যমাত্রার দিকে বিচার করা হয়, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল সফল। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময়কাল 1956 থেকে 1961 সাল। 1956 থেকে 61 সাল। আর এই যে পরিকল্পনার ভিত্তি, সেটা হচ্ছে মহালানবিস মডেল নামে পরিচিত। কারণ এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি তৈরি করেন প্রশান্ত চন্দ্র মহালানবিস। আমরা দেখতে পাচ্ছি প্রশান্ত চন্দ্র মহালানবিসকে দেখতে পাচ্ছি। আর এটার প্রধান উদ্দেশ্য কি? খুব ইম্পর্টেন্ট বিষয় এটা, যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান উদ্দেশ্য হচ্ছে বুনিয়াদি এবং ভারী শিল্পের উন্নয়ন। বুনিয়াদি এবং ভারী শিল্পের উন্নয়ন হচ্ছে কি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান উদ্দেশ্য। দেখে নেব দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় এই যে বুনিয়াদি বা ভারী শিল্পের উন্নয়নের কথা বলছি, তাহলে কোন কোন ভারী শিল্প এই সময় প্রতিষ্ঠিত হয়? তিনটে গুরুত্বপূর্ণ আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি গড়ে ওঠে। এক হচ্ছে দুর্গাপুর, রাউরকেল্লা, ভিলাই। এই দুর্গাপুর আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমানে অবস্থিত, এটা ব্রিটেনের সহায়তায় তৈরি হয়েছিল। রাউরকেল্লা কোথায় অবস্থিত? ওড়িশাতে অবস্থিত, এটা জার্মানির সহায়তায় তৈরি হয়েছিল। ভিলাই ছত্তিশগড়ে অবস্থিত, রাশিয়ার সহায়তায় তৈরি হয়েছিল। এগুলো মাথায় রাখতে হবে, পরীক্ষাতে এগুলো বারবার পরীক্ষাতে দেয়। ওকে। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্যমাত্রা ছিল কত? 4.5%, 4.5%, এবং অর্জিত হয়েছিল হচ্ছে 4.3। ওকে, 4.3 হচ্ছে অর্জিত। ভারতের তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে বলা হয় গাডগিল যোজনা। গাডগিল যোজনা কেন বলা হয়? কারণ আমাদের যে পরিকল্পনা কমিশনের ডেপুটি ছিলেন, ঠিক আছে,
তেনার নাম গডগিল। তা গডগিলের অনুযায়ী এই পরিকল্পনার নাম হয় গডগিল যোজনা। এবং তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে হচ্ছে আমাদের ভারতে এর অর্থনীতি উন্নয়ন পর্বে বা টেক অফ স্টেজে পদার্পণ করে। কি অনুযায়ী? ডাব্লিউ রাস্তর উন্নয়ন তত্ত্বের ভিত্তিতে ভারতের তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারতের অর্থনীতি উন্নয়নের পর্বে বা টেক অফ স্টেজে পদার্পণ করে। অর্থাৎ আমাদের দেশে এর প্রথম এবং দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে শিল্প এবং কৃষির যে উন্নয়ন হয়েছিল তা পরিকাঠামোগত উন্নয়ন হয়ে গেছিল। তার জন্য এই ডাব্লিউ রেস্তোরাঁর উন্নয়নের তত্ত্ব অনুযায়ী তৃতীয় পর্বে অর্থাৎ উন্নয়নের পর্বে বা টেক অফ স্টেজে পদার্পণ করছে আমাদের তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে কৃষির ওপর গুরুত্ব দেওয়া হয় এবং ভারতকে স্বনির্ভর এবং স্ব উৎপাদনশীল অর্থনীতিতে পরিণত করার উদ্দেশ্য স্থির হয়। তাহলে উদ্দেশ্য কি ছিল? ভারতকে স্বনির্ভর এবং স্ব উৎপাদনশীল অর্থনীতিতে পরিণত করা। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা তবুও ব্যর্থ হয়ে যায়। তার পিছনে তিনটি প্রধান মুখ্য কারণ কি? তিনটি কারণ হচ্ছে কি তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পূর্ণ ব্যর্থ হয় তার কারণ হচ্ছে ভারত চীন যুদ্ধ 1962 সালে, ভারত পাকিস্তান যুদ্ধ 1965 সালে এবং প্রচন্ড খরা। এই কারণে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়ে যায়। তাহলে আমাদের মাথায় রাখতে হবে কি কি কারণে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। ভারত চীন যুদ্ধ, ভারত পাকিস্তান যুদ্ধ এবং প্রচন্ড খরা। এই কারণে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। আমরা তার লক্ষ্যমাত্রা দেখলে বুঝতে হবে, লক্ষ্যমাত্রা ছিল 5.6% জিডিপি বৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল, কিন্তু অর্জিত হচ্ছে 2.72%। একদমই ব্যর্থ হয় তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ঠিক আছে, এবার যেহেতু তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ব্যর্থ হয় তাই চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা আর গৃহীত হয়নি। ঠিক আছে, এই সময় এই চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হয়নি, কিন্তু তিনটি বার্ষিক প্ল্যান গৃহীত হয় 66 থেকে 69, অর্থাৎ 66 থেকে 67, 67 থেকে 68, 68 থেকে 69। তাহলে এই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেহেতু ব্যর্থ হয় তাই এখানে তিনটি বার্ষিক পরিকল্পনা গৃহীত হয় এই 66 থেকে 69 সালের মধ্যে, এবং যাকে বলা হচ্ছে প্ল্যান হলিডে বা পরিকল্পনা ছুটির কালও বলা হয়। তারপরে এই বার্ষিক পরিকল্পনাতে আমরা কি দেখবো? বার্ষিক পরিকল্পনাতে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু জিনিস ঘটে ভারতে। এক হচ্ছে ভারতের সবুজ বিপ্লব ঘটে। ভারতের সবুজ বিপ্লব শুরু হচ্ছে 66-67 সালে। আবার 14টি বাণিজ্যিক ব্যাংকের জাতীয়করণ হয় প্রথমবারের জন্য। তাহলে খুব গুরুত্বপূর্ণ দুটো বিষয়, ভারতের সবুজ বিপ্লব শুরু হচ্ছে 66-67 সালে এবং 14টি বাণিজ্যিক ব্যাংকের জাতীয়করণ হচ্ছে 1969 সালে। মাথায় রাখতে হবে এগুলো, অবশ্যই মাথায় রাখতে হবে। সবুজ বিপ্লবটাও আমাদের জেনে নিতে হবে। সবুজ বিপ্লবটার পাশাপাশি সবুজ বিপ্লব হচ্ছে শুরু হচ্ছে 66-67 সালে, প্রশ্নে যেরকম ভাবে দেয় 1960-এর দশকে। আর ভারতের সবুজ বিপ্লবের জনক কে ছিলেন? এম.এস. স্বামীনাথন। যদি নর্মাল পৃথিবীর সবুজ বিপ্লবের জনক বলা হয় তাহলে নরম্যান বোরলগ, কিন্তু যখন বলবে ভারতের সবুজ বিপ্লবের জনক তখন এম.এস. স্বামীনাথন। আর এই সবুজ বিপ্লবের যে মূল কাণ্ডারি সেটা হচ্ছে HYVS, অর্থাৎ হাই ইয়েল্ডিং ভ্যারাইটি সিডস, উচ্চ ফলনশীল বীজ, যেটা মেক্সিকো থেকে আমাদের আমদানি করা হয়েছিল। এবার সবুজ বিপ্লবের ফলে কি হচ্ছে? সবুজ বিপ্লবের মেন গুরুত্ব কোথায় দেওয়া হয়? খাদ্যশস্য উৎপাদনে। সবুজ বিপ্লবে খাদ্যশস্য উৎপাদনের উপর ব্যাপক গুরুত্ব দেওয়া হয়। তবে মূলত গম উৎপাদনের ক্ষেত্রে সফলতা আমরা অর্জন করি, এবং যে সমস্ত জায়গাতে আমরা সবুজ বিপ্লবের সাফল্য লক্ষ্য করি সে দুটো রাজ্য হচ্ছে মূলত হচ্ছে পাঞ্জাব এবং হরিয়ানা। তবে সব থেকে বেশি ইম্প্যাক্ট পড়ে এবং সফল হয় সবুজ বিপ্লব সেটা হচ্ছে পাঞ্জাবে। ওকে, এবার চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হচ্ছে 1969 সালে। 1969 সাল থেকে শুরু হচ্ছে, 74 সালে গিয়ে শেষ হচ্ছে। দেখো এখানে কিন্তু 4 বছর হচ্ছে কি, 1969 থেকে 74 সাল পর্যন্ত চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলে। প্রথমবারের জন্য এই চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা ন্যায় বিচার এবং ন্যায়পরায়ণতার উদ্দেশ্য দুটি সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়। গুরুত্বপূর্ণ বিষয়, কোন পরিকল্পনা কালে সামাজিক ন্যায় বিচারের কথা প্রথমবার সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়? সেটা হচ্ছে কত সাল?
এই চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় সামাজিক ন্যায় বিচারের কথাটা প্রথমবার সুস্পষ্টভাবে উল্লেখ করা হয় পরিকল্পনাকালে। ভারতের চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে ইন্দিরা গান্ধী, তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী 1971 সালে গরিবি হটাও স্লোগান দেন। এটা পরীক্ষাতে প্রশ্ন দেয়, কখন গরিবি হটাও স্লোগান দেন ইন্দিরা গান্ধী? 1971 সালে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। এছাড়াও চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় শ্বেত বিপ্লব বা হোয়াইট রেভলিউশন শুরু হয়। হোয়াইট রেভলিউশন হচ্ছে দুধের ব্যাপক উৎপাদন বৃদ্ধি হচ্ছে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় শুরু হয়। চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা মূল্যায়ন করতে গেলে দেখব এই পরিকল্পনাটিও এক দিক থেকে দেখতে গেলে ব্যর্থ হয়। এর কারণ হচ্ছে, দেখো, পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ 1971 সালে যখন ভারত এই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলছে, সেই সময় ভারত পাকিস্তানের যুদ্ধ 1971 সালে। এটা চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার ব্যর্থতার একটা অন্যতম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে বাংলাদেশকে আর্থিক পুনর্গঠনের জন্য সহায়তা দান। এগুলো হচ্ছে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা ব্যর্থ হওয়ার পিছনে কারণ। এবার দেখে নেব চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছিল কত? লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছিল 5.7% আর অর্জিত হয়েছিল 3.3%। অবশ্যই মাথায় রাখবে, পরীক্ষাতে বারবার পরীক্ষাতে প্রশ্ন দেয়। পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা খুব গুরুত্বপূর্ণ। পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল কি? এটা বারবার পরীক্ষাতে দিচ্ছে যে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য হচ্ছে দারিদ্র্য দূরীকরণ, এছাড়াও অর্থনৈতিক স্বনির্ভরশীলতা অর্জন। এখানে আমরা 4 বছর দেখছি, দেখো 74 থেকে 78 সাল। কেন 4 বছর দেখছি সেটা আমি নিশ্চয়ই বলবো। তার আগে দেখে নিই, এই চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল দারিদ্র্য দূরীকরণ। আর এই পরিকল্পনার খসড়াটি তৈরি করেন ডিপি ধর, যাকে এই পরিকল্পনাকে বলা হয় পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে বলা হয় জনগণের পরিকল্পনা। পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কি বলা হচ্ছে? জনগণের পরিকল্পনা। ওকে, তাহলে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্যটা আমাদের বারবার মাথায় রাখতে হবে, দারিদ্র্য দূরীকরণ, ডিপি ধর, আর এটা 4 বছর চলে, আর এটা জনগণের পরিকল্পনা নামে পরিচিত। এবার আমরা দেখে নেব যে কেন এই পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 4 বছর চলে। তার কারণ দেখো, এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল 74 থেকে 79 সাল, কিন্তু এটা সম্পূর্ণ হওয়ার আগেই বাতিল ঘোষণা করা হয় 1978 সালে। এর কারণ হচ্ছে রাজনৈতিক পট পরিবর্তন। কারণ আমরা 1977-78 সালে প্রথমবার দেখব অকংগ্রেসি সরকার ভারতে আসছে, সেটা হচ্ছে জনতা সরকার। প্রথমবার জনতা সরকার, একটা অকংগ্রেসি সরকার ভারতে সরকার গঠন করছে। আর মোরারজি দেশাই ক্ষমতায় আসলে, অর্থাৎ জনতা সরকারের যে প্রধান মোরারজি দেশাই প্রধানমন্ত্রী আসলে কি হচ্ছে, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি সম্পূর্ণ হওয়ার ঠিক 1 বছর আগেই বাতিল করে দেয়। অতএব পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি 4 বছর চলে, 1 বছর থাকতেই এই পরিকল্পনাটি শেষ করে দেওয়া হয়। আর পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে একটা গুরুত্বপূর্ণ একটা যোজনা নিয়ে আসা হয়, সেটা হচ্ছে মিনিমাম নিডস প্রোগ্রাম, বা এটা ন্যূনতম প্রয়োজন পূরণের কার্যক্রম গৃহীত হয়। এইটার খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, মিনিমাম নিডস প্রোগ্রাম কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় আসে? পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় 1974-75 সালে এই প্রোগ্রামটি আসে। এই প্রোগ্রামটার উদ্দেশ্য কি? দারিদ্র্য দূরীকরণ। এই পরিকল্পনাটার উদ্দেশ্য হচ্ছে, এই কার্যক্রমের উদ্দেশ্য হচ্ছে দারিদ্র্য দূরীকরণ। কিভাবে? প্রাথমিক শিক্ষার উন্নয়ন, জনস্বাস্থ্যের উন্নয়ন, পানীয় জলের উন্নয়ন, পাকা রাস্তা তৈরি, বিদ্যুৎ সরবরাহ, বাসস্থান নির্মাণ, এই সমস্ত কাজের মাধ্যমে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা আর যে মিনিমাম নিডস প্রোগ্রাম চালু হয়েছিল, তা ব্যাপকভাবে দারিদ্র্য দূরীকরণে হেল্প করে ভারতকে। ওকে, আজকে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যদি আমরা মানে মূল্যায়ন করতে যাই, লক্ষ্যমাত্রা দেখবো কত? 4.4 ছিল, কিন্তু অর্জিত হয়েছিল কত? অর্জিত হয়েছিল 4.8%। 4.8% হচ্ছে অর্জিত হয়েছিল। আজকে এই পর্যন্তই ক্লাস, ঠিক আছে? পঞ্চবার্ষিকী পরিকল্পনার সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি আপলোড হবে, সঙ্গে থাকো। আর আজকের ক্লাস এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।